কংগ্রেস সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার আগের বক্তা রবীন্দ্র পাত্র সহ, দেবলীনা হেমব্রম সহ, সুদীপ সেনগুপ্ত সহ এবং আপনারা যারা আজকে এই কমরেড নকুল মাহাতো সাধারণ বক্তৃতা শুনবার জন্য উপস্থিত হয়েছে, তাদের সবাইকে অভিবাদন জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি কয়েকটি কথা এখানে উল্লেখ করতে চাই। বিষয়বস্তু আপনাদের সামনে উল্লেখিত হয়েছে কমরেড মুজফ্ফর আহমেদের সময়কাল, পার্টি গড়ে তোলার তাদের ভূমিকা ইত্যাদি। কিন্তু যেই প্রশ্ন কমরেড অভিয়পত্র বলবার সময় উল্লেখ করলেন, সেই প্রশ্নের কিছু কথা আমাকে ছুঁয়ে নিতে হবে, তাহলে বক্তব্যটা বলার জন্য অর্থ হয়। তা হচ্ছে রিমোট সেন্সিং টেকনোলজি অ্যান্ড কমিউনিকেশন, যাকে বলা হয় দূরাগত যোগাযোগ এবং দেখা যায় না এমন যোগাযোগ। শুনেছেন ইন্টারনেটের কথা, শুনেছেন এখন তো শুধু টোন, শুধু খবর নিয়ে আসে না, টোন কিন্তু এখন যুদ্ধের একটা অস্ত্র হিসাবে ব্যবহৃত হয়, যেটা অতীতে কোনোদিন ড্রোনের আবিষ্কার করতে ফোর্সি করেনি। ড্রোন ব্যবহৃত হতো সংবাদ সংগ্রহ করার জন্য। এখন ড্রোন নিজে কিন্তু ব্লাস্ট করে দিয়ে আসে, ক্যারি করে অস্ত্র এবং ধ্বংস করে। প্যালেস্টাইনের উপরে ঘটনা চলছে, ড্রোন ব্যবহার করে করছে, বেশ কিছু জায়গাতে ড্রোন ব্যবহার করে হচ্ছে। আর এটা ঠিক যে তরুণ প্রজন্মের তাদের ধারণ ক্ষমতা এবং বিশ্ব দুনিয়ার যে সমস্ত এই প্রযুক্তিবিদ্যার উৎকর্ষতার সময় গ্র্যাব করে নেওয়া, তাকে আত্মস্থ করার চেষ্টা করা যত সহজে সম্ভব, তত সহজে আজকে এখানে যারা উপস্থিত আছেন তার বেশিরভাগের পক্ষে সম্ভব না। কথাটা খারাপভাবে নেবে না, তরুণ প্রজন্মের মুখ আমি কম দেখতে পাচ্ছি, সেই জন্য কথাটা উল্লেখ করলাম। আমি যেহেতু 80 ঊর্ধ্ব, রানিং 85, আমার প্রজন্মের কিছু আছেন, অল্প কিছু আছেন, খুবই অল্প। আমার পরের প্রজন্ম আছেন, তার পরের প্রজন্ম আছেন, কিন্তু দুর্ভাগ্য হলো বাস্তব সত্য, কমরেড নকুল মাহাতো তিনি বেশি বয়সেই আমাদের ছেড়ে চলে গেছেন। তার জীবনাবসান হয় আজ থেকে 7 বছর আগে। কিন্তু যেই প্রজন্মের এখনকার সময়ে এই আলোচনা শোনাচ্ছি, সেই প্রজন্ম বর্তমানে অনুপস্থিত। অন্তত হলেতে কয়েকজন আছেন, কয়েকজন নেই জানা, হয়তো বেশ কয়েকজন আছেন, সংখ্যাধিক কোনো। এখন যে পরিবেশ পরিস্থিতি হয়েছে, রাজনীতি বনাম অরাজনীতি, এই পরিবেশ কিন্তু ঠিক মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে যেভাবে পরিবেশিত হয়েছে, সেটাই মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে, বোধহয় সঠিক নয়। কারণ ওয়াল স্ট্রিটে যে বিক্ষোভ হয়েছিল আমেরিকায়, সেটাও তখন বলা হয়েছিল এটা অরাজনৈতিক, এবং সেখানে স্টিভলেস যখন বক্তব্য বলছেন, মাইক্রোফোন ব্যবহার করা যাবে না, ম্যানাফোনের মাইক্রোফোন ব্যবহার করা যায় না। কারণ তিনি বললেন যে হ্যান্ডমাইক আছে, সেই হ্যান্ডমাইকে যে কথাগুলো শোনা যাচ্ছে যেখানেতে, সবাই তারা তুলে নিয়ে ওই হাত ফোনে মোবাইলে তুলে নিয়ে সেটা পরেরটা বলে দিক, তারপরেরটা বলে দিক, তারপরেরটা বলে দিক, তাহলে সব মানুষের কাছেই বক্তব্যটা পৌঁছে যাবে। এবং স্টিভলেস কিন্তু অরাজনৈতিক কথা বলেননি, রাজনৈতিক কথাই বলছেন, বিশ্ব দুনিয়ায় আধিপত্য বিস্তারের রাজনীতি সম্পর্কেই বলেছেন। আর
যখন মুজাফফর আহমেদ, যিনি বেশি জনপ্রিয় ছিলেন কাকাবাবু নামে, তারা যখন পার্টিটা গড়ে তুলেছেন ভারতের বুকে, এই বাংলার বুকে, তখনকার সময়টা ছিল শুধু গরুগাড়ি যুগের সময়, অর্থাৎ চাষবাস সব কিন্তু গরু দিয়েই হতো। আমাদের দেশে ভারতে কোথাও ট্রাক্টর ব্যবহৃত হতো না, ট্রাক্টর আসেইনি আমাদের দেশে সেই সময়তে। ফলে সেই যুগে চাষ করতে হতো, আর তখন জনসংযোগ করতে হতো একের সঙ্গে অপরে। এখন যেরকম ফোন করে বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যোগাযোগটা করা যায়, তখন ঠিক সেভাবে যোগাযোগটা করা যেত না, কারণ তা ছিলই না। শুনলেন মটোরোলা কোন সময় আমাদের এখানে এসছে, কিন্তু ইউরোপ আমেরিকাতে সেখানে পেপার এবং মোবাইল তার আবির্ভাব কিন্তু বহু আগেই হয়েছে, আমাদের দিকে ছিল না। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এখন আপনাদের মোবাইলে আপনারা ওয়েদারের রিপোর্টটা পেয়ে যাচ্ছেন। কি করে পাচ্ছেন? আগে তো মেট্রোলজি থেকে বলা হতো, এখনো মেট্রোলজি কাজ আছে, মেট্রোলজি কাজ করে, কিন্তু অল্প বসে করতো। আমাদের ভারতের এই মানে আবহাওয়া সম্পর্কে জ্ঞাতব্য বিষয় জানার জন্য ভারতের নির্দিষ্টভাবে অনেকগুলো ওয়েদার স্যাটেলাইট আছে। এই ওয়েদার স্যাটেলাইট ভারতে কিন্তু একটু পরে চালু হয়েছে। ওয়েদার স্যাটেলাইট থেকে সব কথা বলে দেয়। হাওয়াই দ্বীপে দেখবেন, যদি যারা বিদেশি চ্যানেল দেখেন, আমার একটু গরম সাথে দেখা, হাওয়াইয়ে একটা বিশাল সে ঝড়, জলটা উঠে যাচ্ছে একেবারে গাছের মানে ডগা পর্যন্ত, সেটা ফোরকাস্ট করে দিয়েছিল ওয়েদার যে স্যাটেলাইট, সেই স্যাটেলাইটে। তার জন্য ক্যামেরা সব রেডি করেছিল, আগে থেকেই ফোরকাস্ট করেছিল। সেটা আজকের আলোচনার বিষয়বস্তু নয়, কিন্তু আমি বলতে চাইছি যুগের পরিবর্তনের সময় প্রযুক্তির উৎকর্ষতায়, বিজ্ঞানের অবিশ্বাস্য মানে উচ্চমানে উঠে যাওয়ার পরে কতগুলো বিষয় আমাদের হিসেবে রেখে চলতে হয়। কিন্তু কমিউনিস্ট পার্টি মানুষকে বাদ দিয়ে না। কমিউনিস্ট পার্টি গড়ে তোলা, তার সংযোগ তৈরি করার, হয়তো তার যে প্রকৃতিগত দিক থেকে আগেকার মতো নয়, একটু ভিন্ন গোত্রের, কিন্তু ভিন্ন গোত্রের হলেও জনসংযোগ তো করতেই হবে। মানুষের যেখানে ক্ষুধা, মানুষের যেখানে জ্বালা যন্ত্রণা, মানুষের ওপর মানুষের যে মানে অত্যাচার এবং শোষণ, তার বিরুদ্ধে লড়াই করতে হলে মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করতেই হবে। এখন চলে আসি আপনি মুজাফফর আহমেদ। তিনি জন্মেছিলেন অনেক বছর আগে, 1889 সালে 5ই অগাস্ট। তখন বঙ্গপ্রদেশের নোয়াখালী জেলা হয়েছে, যখন উনি জন্মেছেন তার কিছু বছর আগেই হয়েছে। তার আগে চট্টগ্রাম জেলার সঙ্গে সম্পর্কযুক্ত ছিল, তারপর নোয়াখালী জেলা। উনি জন্মেছিলেন সন্দ্বীপ দ্বীপে। এখন সন্দ্বীপ সেটা নিজেই একটা জেলা। এটা বেশ কিছু বছর আগে সন্দ্বীপ আলাদা জেলা হয়েছে। এই সন্দ্বীপ জেলার একটা বৈশিষ্ট্য ছিল যে জল, ওটা খানিকটা, যারা মেদিনীপুরের নয়াচরটা দেখেছেন তারা বুঝতে পারবেন। আমি দেখেছি নয়াচর মাঝে মাঝে উঠছে, মাঝে মাঝে জলের নিচে চলে যাচ্ছে, উঠছে জলের নিচে চলে যাচ্ছে, তারপর স্ট্যাটিক দাঁড়িয়ে গেল। নয়াচর ল্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে গেছে এখন। ফলে নয়াচরে একটা বিশেষ পরিকল্পনাও ছিল, যাক সেটা হয়নি। কিন্তু নয়াচরটা এখন আর ওই রকম নয়। সন্দ্বীপ ছিল জলে ডুবে যাচ্ছে আবার উঠছে এরকম। তারপর সন্দ্বীপটা স্ট্যাটিক হয়। সেই সন্দ্বীপে তিনি তার বাবা মা একদম
কনিষ্ঠ পুত্র কমরেড মুজফ্ফর আহমেদ। তার সন্দ্বীপ দ্বীপের মানুষের সঙ্গে অদ্ভুত একটা যোগাযোগ ছিল। তিনি মানুষের সঙ্গে কম বয়সে, অল্প বয়সে, বালক বয়সে সবার সঙ্গে কথা বলতেন, মিশতেন, ইত্যাদি ইত্যাদি। তারপর ওখান থেকে একটু বেশি বয়সে পড়াশোনা করেছেন, ম্যাট্রিকুলেশন পাস করে চলে আসেন কলকাতায়। এসে ভর্তি হন হুগলিতে, হুগলি মহাসিং কলেজে। তার ফার্সি পড়ার চিন্তা ছিল, সেই জন্য ভর্তি হলেন, ফার্সি পড়ানো হতো হুগলি মহাসিংয়ে। আর বাকি সব বিষয় ছিল হুগলি মহাসিং আর মৌলানা আজাদ কলেজের মতো এত বিষয় পড়ানো অন্য সরকারি কলেজে হতো না। অনেক বিষয় পড়ানো হতো। তো ভাষা মানে উর্দু, আরবি, ফার্সি এই অন্য কলেজে পড়ানো হয় না। বাংলা তো আছে, ইত্যাদি, হিন্দিও আছে। আমি যেটা বলছিলাম, উনি দেখলেন হুগলি মহাসিং থেকে মানুষের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, আর কলকাতায় যে নানান ঘটনা, স্বাধীনতা সংগ্রামের ঘটনা ঘটছে, সেটা আমি ঠিক মেনটেন করতে পারছি না। তার জন্য চলে আসলেন ওখান থেকে। উনি ভর্তি হলেন বঙ্গবাসী কলেজে। ভর্তি হয় কলকাতায় উনি এমন জায়গাতে থাকলেন, জায়গাটা ঘনবসতি এলাকার, শ্রমজীবী মানুষের ভিড় আছে, তাদের সঙ্গে সখ্যতা। যেমন অল্প বয়সে সখ্যতা তৈরি করেছিলেন, আমি আগেই উল্লেখ করেছি সন্দ্বীপের মানুষের সঙ্গে, ঠিক এখানেও সখ্যতা গড়ে উঠল শ্রমজীবী মানুষের সঙ্গে। এবং তারপর তিনি কি করবেন, মিছিল হচ্ছে, কলকাতায় মিছিলে অংশগ্রহণ করছেন। যখন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল হয়েছিল, সেই মিছিলেও তিনি অংশগ্রহণ করেছেন। তখনও তিনি রাজনীতি করবেন কি করবেন না চিন্তাভাবনা তার হয়নি। মনের মধ্যে পরিবর্তন শুরু যখন হতে থাকলো, সেই সময় তিনি ওই বঙ্গীয় মুসলিম সাহিত্য সমাজের সদস্য হলেন এবং তাদের সদস্য হয়ে তাদের পত্রপত্রিকায় কাজ করতে শুরু করলেন। ঠিক সমসাময়িক সময়েতেই ফজলুল হক যৌবনে পা দিয়ে তিনি ঠিক করলেন কাগজ করবেন। তিনি একটা কাগজ তৈরি করলেন, নবযুগ। এই নবযুগ পত্রিকায় তিনি দায়িত্ব দিলেন ওই বঙ্গীয় মুসলিম সমাজের থেকেই যোগাযোগ করে মুজফ্ফর সাহেব, আর ওখানে কথা বললেন কাজী নজরুল, সেও এর সঙ্গে থাকতে পারে। তো দুজনেরকে দায়িত্ব দিলেন এবং কাগজটা স্বাধীনতা সংগ্রামের বিষয়গুলো তুলে ধরতে শুরু করল। ফজলুল হক স্বাধীনতা সংগ্রামের বিষয় তুলে ধরার জন্য নিজে খুব কৃত হলেন, তাদের জানিয়েও ছিলেন সাবাস, ভালো করছে। এই জন্যই কাগজের বিক্রিও খুব বেড়ে গেল। এই সময় তার যে যোগাযোগটা শুরু হলো বুদ্ধিজীবীদের সঙ্গে, তখন তিনি সাহিত্য পড়া শুরু করলেন। নজরুল তো তারপরে 1922 সালে তিনি ধূমকেতু পত্রিকা নিজেই করলেন, সাপ্তাহিক ধূমকেতু পত্রিকা, সেখানে কাকাবাবু লিখতে শুরু করলেন। এইভাবে কাকাবাবু কখনো রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো দলীয় অংশগ্রহণ হয়েছে তা না, এখানে একটু আগে এসছে সামাজিক আন্দোলন, ছাত্রদের নিজেদের আন্দোলন, মানে মেডিকেল ছাত্রদের বা জুনিয়র ডাক্তারদের, ইত্যাদি ইত্যাদি। এখন উনি দেখলেন যে না, একটা তো অবস্থান নিতে হবে। এর আগেই কিন্তু ঘটে গেল যে ওনার কাছে চিঠিপত্র যোগাযোগ হচ্ছে। উনি এখানে কমিউনিস্টের কিভাবে কমিউনিস্ট পার্টি করা যায় ভাবছেন। সন্দ্বীপের একটা জায়গা থেকে সব থেকে বেশি সেলার নাবিক, এটা ছিল সন্দ্বীপের। নাবিকদের সঙ্গে যেহেতু কাকাবাবুর অল্প বয়স থেকে, বাল্যকাল থেকে যোগাযোগ, তাদের সঙ্গে যোগাযোগটা রিএস্টাবলিশ করেছেন কলকাতায় যখন বন্দরে তারা আসতো। হয়তো জাহাজ বিদেশ ঘুরে কলকাতা বন্দরে এসছে, তখন তাদের সঙ্গে যোগাযোগ করতেন।
এই যোগাযোগের সূত্র ধরে এমএন রায়, মানবেন্দ্রনাথ রায় তার নেতৃত্বে 17ই অক্টোবর 1920 সালে উজবেকিস্তানের রাজধানী আপনার তাশকান্দে গড়ে উঠল প্রবাসে ভারতের কমিউনিস্ট পার্টি। এবং যোগাযোগটা এমএন রায় মুজাফফর সাহেবের সঙ্গে যোগাযোগ করলেন। এটা 1920 সালে ঘটনা হচ্ছে। 1921 সালে যখন গুজরাটের আহমেদাবাদে জাতীয় কংগ্রেসের অধিবেশন হচ্ছে, মুজাফফর সাহেব জাতীয় কংগ্রেসের সদস্য, সেই জাতীয় কংগ্রেসের অধিবেশনে তিনি গেছেন। তার সঙ্গে যোগাযোগ করে এমএন রায় পাঠিয়ে দিয়েছেন যে প্রস্তাবটা লিখে, যে প্রস্তাবটা 21 সালে আহমেদাবাদে কংগ্রেসে উত্থাপন করতে হবে। শওকত উসমানী উত্তরপ্রদেশের মানুষ ছিলেন, উত্তর ভারতের। তিনি কমিউনিস্ট পার্টির কাজের সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন। পরে তিনি আবার বিদেশ চলে যান, মানে একটু অন্যরকম ব্যবস্থা হয়েছিল, ব্যাপার হয়েছিল। পরে ওনাকে আর খুঁজে পাওয়া যায়নি। আর দক্ষিণ ভারতে শ্রীনারায়ণ চেটিয়া, তিনি দক্ষিণ ভারতে সেখানে কমিউনিস্ট পার্টির কথাগুলো বলতে শুরু করলেন। পরে কাকা উৎসবে শ্রীনারায়ণ চেটিয়ারের তারও বার্তালাপ হয়, কথাবার্তা হয়, আলোচনা হয়। এবং তারপরে ইতিহাসগুলো বইতে সব আছে। 1925 সালে কানপুরে কমিউনিস্টদের সম্মেলন হয়, একটা অগোছালো কমিটি তৈরি হয়। ওটাকেই অনেকে আবার বলেন দি ফাউন্ডেশন অফ দি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া হিয়ার ইন ইন্ডিয়া। আর 1933 সালে যারা গবেষণা করেছেন, কমরেড হরকিষেন সিং সুরজিৎ, তিনিও বলেছেন, এবং আমি বাঘা নেতাদের সঙ্গে কথা বলে দেখেছি, কমরেড এম মাসুদপুরনাইয়া, পি সুন্দরাইয়া, তাদের সঙ্গে কথা বলে দেখেছি। তারা নিজেরাও মনে করেন সুরজিৎ যেটা ইঙ্গিত করেছে ওটাই হচ্ছে বোধহয় প্রপার হবে। কারণ এই ট্রু সেন্স অফ দি টার্ম প্রপারলি পার্টি করে ওঠার কাজটা 1933 সালে শুরু হয়। এবং এই 1933 সালে যে এক্সিকিউটিভ কমিটি হয়েছিল, সেই এক্সিকিউটিভ কমিটির সদস্য এটা মহারাষ্ট্রে হয়েছিল। কমরেড মুজাফফর আহমেদ একজন সদস্য ছিলেন। তারপর অবিরাম পথ চলা, তিনি সব ছেড়ে দিলেন, কাগজের কাজকর্ম সব ছেড়ে দিয়ে পার্টির কার্যকলাপ পরিচালনা করা। এবং পার্টি গড়ে তোলার জন্য ব্রিটিশ আমলে তৎকালে যে প্রতিবন্ধকতা ছিল সেটা হয়তো আপনাদের মধ্যে অনেকে জানেন, আবার কেউ নাও জানতে পারে। খুবই ধর্মবিরোধ ছিল। কানপুর ষড়যন্ত্র মামলা, মিরাট ষড়যন্ত্র মামলা, লাহোর ষড়যন্ত্র মামলা, এই সব তো আছে। মিরাট ষড়যন্ত্র মামলায় কাকাবাবুকে আসামি করা হলো। কাকাবাবু সেখানে দাঁড়িয়ে বারবার তিনি বলেছেন যে আমরা তো অপরাধ করি, আমরা দেশের স্বাধীনতা চেয়েছি। দেশের স্বাধীনতা চাওয়া ষড়যন্ত্র করা না, দেশের নাগরিক হিসেবে দেশের স্বাধীনতা চেয়েছি। তোমরা ইংরেজ সাম্রাজ্যবাদ, তোমরা বিদেশি, তোমরা আমাদের শাসন করছো, আমরা তোমাদের হাতে শাসন ব্যবস্থা থেকে মুক্তি চাই, স্বাধীনতা চাই। আমরা তো অন্যায় করি। তৎকালীন সময়ে কাগজে করতে এইটুকু যা যা রিপোর্ট বেরোতো, সেই রিপোর্টের মধ্য দিয়েও মানুষের কাছে প্রচারিত হতে শুরু করল। এবং পার্টি গড়ে তোলার লক্ষ্যে, পার্টির বিভিন্ন গণসংগঠন গড়ে তোলার লক্ষ্যে পথ চলা শুরু হল। 1920 সালে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী যারা যারা কমিউনিস্ট মনোভাবাপন্ন ছিলেন, বামপন্থী ছিলেন, তারা কিন্তু যুক্তভাবেই গড়ে তোলে AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। কাকাবাবু তার সঙ্গে যুক্ত ছিলেন। তারপর 1936 সালে গড়ে তোলা হয় আপনার সারা ভারত কৃষক সভা।
সারা ভারত কৃষক সভার বাংলায় কিন্তু পত্তন হয়েছিল ওই যিনি আপনাদের সামনে আগে বলে গেলেন অমিয় পাত্র, তার যে জেলা, সেই জেলা বাঁকুড়ার পাত্র সাহেবের রামানন্দ চট্টোপাধ্যায় প্রবাসী পত্রিকার সম্পাদক এবং মডার্ন রিভিউর এডিটর, তিনি সভাপতি ছিলেন। সবই স্বাধীনতা সংগ্রামের সঙ্গে সম্পর্কযুক্ত। এবং 1936 সালে লখনৌতে নিখিল ভারত ছাত্র ফেডারেশন গড়ে ওঠে। এইভাবে বিভিন্ন সংগঠন গড়ে উঠতে থাকে। সমাজের বিভিন্ন অংশের মানুষের মধ্যে কমিউনিটিদের সম্পর্কে আকর্ষণ তৈরি করার জন্য সবাই তার সঙ্গে কাজ করত, তার মধ্যে থেকেই কাজ করত। আর এটাও অনেকে উপলব্ধি করতে পারে না, বুঝতে পারে না, তাদের দোষ নয়, দোষটা হয়তো আমাদেরই, যে কমিউনিস্ট পার্টি বললেও কংগ্রেসের সদস্য থাকা যেত। এটা 1940 সাল ছিল। এটা ছিল ব্র্যান্ড ব্যাটারি ফর্মুলা অনুযায়ী স্বাধীনতা সংগ্রাম যেখানে কমন প্ল্যাটফর্ম দিয়ে পরিচালিত হচ্ছে, দেয়ার কমিউনিস্ট অলসো শুড রিমেইন অ্যান্ড পার্টিসিপেট ইন দ্য স্ট্রাগল। দুটো দেশে প্রথম শুরু হয়, এটা বক্তব্যটা বলা হয়, দুটো দেশে প্রথম শুরু হয়। এক আপনার দক্ষিণ আফ্রিকায় এএনসি ছিল সেখানকার আন্দোলনের কমন প্ল্যাটফর্ম, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। এই আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে দক্ষিণ আফ্রিকার কমিউনিস্টদেরও অংশগ্রহণ করতো, তারা সেটা অংশগ্রহণ করতো, আবার এএনসির সদস্য হিসেবে কাজ করতো। কমিউনিস্ট পার্টি গড়ে তোলার কাজটা, মানে সত্যে পাকানোর কাজটা দক্ষিণ আফ্রিকায় তারা করেছেন, যারা কমিউনিস্ট এএনসির মধ্যে ছিলেন। আবার আমাদের এখানে যারা জাতীয় কংগ্রেসে ছিলেন কমিউনিস্ট, তারা করেছেন 1940 সাল পর্যন্ত। কমরেড জি.এস. নাম্বুদ্দিপা, তিনি দেবাঙ্কুর কোচিং, আজকের যে কেরালা দেখতে পাচ্ছেন সেটা দেবাঙ্কুর কোচিং সবটা নিয়ে আর অন্ধ্রপ্রদেশের কিছু অংশ নিয়ে কেরালা রাজ্য গড়ে উঠেছে। কেরালা স্বাধীন দেশ ছিল, স্বাধীন রাজ্য ছিল, স্বাধীন রাজ্যে রাজা ছিলেন। সেখানে জি.এস. নাম্বুদ্দিপা দেবাঙ্কুর কোচিং, কেরালা না, ভুল বলছি, দেবাঙ্কুর কোচিং স্বাধীন রাজার দেশ ছিল। দেবাঙ্কুর কোচিংয়ে কমরেড জি.এস. নাম্বুদ্দিপা জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন। কংগ্রেস সোশ্যালিস্ট যখন গ্রুপ হয় 36 সালের পর, তখন তার তিনি সম্পাদক ছিলেন, আবার কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। এটা অনেকে মেলাতে পারে না, কারণ বইতে সব লেখা আছে, পড়লে পড়ে মিলে যায়। এখন এই অবস্থায় দাঁড়িয়ে আমাকে কথা বলতেই হবে যে তখনকার সময় কমিউনিস্ট পার্টি গড়ে তোলার কাজটা খুব কঠিন ছিল, ভীষণ কঠিন ছিল। কারণ কমিউনিস্ট পার্টি গড়ে তুলবেন, পার্টির জন্য তো খরচাপাতি দরকার, পয়সাপাতি থেকে আসবে। আমি আপনাদের একটা কথা শোনাই, কাকাবাবুর মুখ থেকেই পাওয়া, মুজাফর সাহেবের। তিনি একবার টাকা তোলার জন্য টাকা দিয়ে যাবে, অনেকের সঙ্গে কথাবার্তা হয়েছে, চিকিৎসাও দেরি হয়েছে, টাকা দিয়ে যাবে। উনি 5 ফিটে ম্যাকফারসন পার্ক, এখন কি একটা নাম হয়েছে, ওদের রানা প্রতাপ পার্ক হয়েছে। ম্যাকফারসন পার্কে উনি বসে আছেন, ওনার পরনে কোট, প্যান্ট, শার্ট এবং ওপরে ক্যাপ মাথায়। তখনকার সময় অ্যাংলো ইন্ডিয়ানরা যেরকম করতেন সেরকম ড্রেস, হাতে একটা ছড়ি, এই ছড়িগুলো ওরা ব্যবহার করতো, সাহেবরা ব্যবহার করতো সেই ছড়ি। তিনি বসে আছেন, টাকা দিয়ে যাবে, 3 জায়গা থেকে টাকা দিয়ে যাবে। সেই টাকাগুলো না হলে পর কাজ চালানো যাচ্ছে না। তো তারা হয়তো পুলিশের নজরদারিতে করেছে হতে পারে, কিন্তু কাকাবাবু দেখছেন একটা লোক, সেম ম্যান, তাকে দুবার করে দেখে গেল এবং দেখছে সে এখন যায়নি, বাস দিয়ে যাতায়াত করছে।
কাকাবাবুকে হয়তো সন্দেহ করেছে, কাকাবাবু দেখলেন নিরাপদ নয়, তখন তিনি বেরিয়ে পড়লেন। কলকাতার লোকরা জানেন, বুঝতে পারলেন না, ওখান থেকে বেরিয়ে উনি মুভি স্ট্রিট দিয়ে সোজা যে একেবারে ভবানীপুর, বেলভিল রোড দিয়েছে ভবানীপুর, তারপর তিনি তার জায়গায় ফেরত গেছেন। এই যে পয়সা নিয়ে গেলেন না, পেলেন না, দিয়ে গেল না, তাতে কাকাবু দুপুরবেলা তো খাওয়া হয়নি। রাত্রিবেলা কাকাবুরা যারা ছিলেন, চারজন ছিলেন যেখানে তারা আত্মগোপন করেছিলেন। তো কাকাবু চেনা জানা লোক বলে কাকাবুকে যেতে হয়েছে। রাত্রিবেলা ওর কি আছে, কিছুই নেই, মানে আলুও নেই, আলু সেদ্ধ করে খাবে। তখন কিছু চিনে কিছু মুড়ি ছিল, সেই অল্প মুড়ি ভাগ করে সারা দিনে খাওয়ার কিছু মুড়ি খেয়ে টকটক করে জল খেয়ে রাত্রিবেলা শুয়ে রয়েছে। কথাটা বলছি এই জন্য যে তীব্র শারীরিক কষ্ট স্বীকার করে তখনকার সময় একটা উদাহরণ উল্লেখ করলাম। তখনকার দিনে কমিউনিস্ট পার্টি করে তোলার কাজে তিনি যুক্ত ছিলেন এবং তিনি যাদের সাহায্যকারী পেয়েছিলেন তার মধ্যে একজন খুবই ভালো অর্থ সংগ্রহ করতে পারতেন, তিনি কমরেড আবুল হারি। স্বর্ণ মুখার্জি একটা বই লিখেছিলেন, সেটা হচ্ছে দুই পথিকৃত। কারণ আবুল হারি পায়ে হেঁটে বাড়িতে গিয়ে একটা লম্বা, যেমন ম্যাগনা কার্টা তৈরি হবে এরকম লম্বা লিস্ট ছিল। পায়ে হেঁটে কোথায় কোথায় চলে যেতে 5 টাকার জন্য, 2 টাকার জন্য। তখনকার দিনে 5 টাকার মূল্য অনেক, 2 টাকার মূল্য অনেক, এইভাবে কালেকশন করতেন। এটাও আমি আবার শুনেছি আলিম সাহেবের বাড়িতে বসে তিনি বলেন, জানো একবার না আমার 22টা জায়গাতে যেতে হয়েছে টাকা তোলার জন্য, এবং ভীষণ শারীরিক পরিশ্রম। কমরেড মুজফফর আহমেদ না সেই সময় পার্টি গড়ে তোলার কাজে যে মনোনিবেশ করেছিলেন তার সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে মতাদর্শগত দিক থেকে উন্নত না হলে অসুবিধা হয়ে যাবে। মাথার মধ্যে ওনার কি করে ঢুকলো এই জন্য স্বাধীনতার সংগ্রামে তিনিও যুক্ত আছেন। স্বাধীনতার সংগ্রামে হঠাৎ করে এটা হয়েছিল, এটা বিশেষ করে যখন এই আপনার 1925 সালে নাগপুরে আরএসএস গড়ে উঠল। এই আরএসএস তার বিভিন্ন জায়গায় তার গুটি সাজানোর চেষ্টা করেছিল। সেই গুটি সাজানোর কাজে সারা ভারতে নয়, তখন সারা ভারতে পারেনি, নাগপুর থেকে এদিক ওদিক করে কোনো জায়গাতে তারা একটু নিজেদের অবস্থান তৈরি করতে চেষ্টা করেছে। আর সেখানে স্বাধীনতা সংগ্রামের মধ্যে উগ্র জাতীয়তাবাদ নিয়ে আসা এবং তার সঙ্গে হিন্দুত্ববাদী চিন্তা তাকে ঢুকিয়ে দেওয়ার অপকৌশল। এই সময় কাকাবাবু দেখলেন যে অসম্ভব ব্যাপার, তাহলে তো মানে হিন্দু ছাড়া আর কাউকে কমিউনিস্ট পার্টির কাজের মধ্যে খুঁজে পাওয়া যাবে না, নেওয়া যাবে না, সংগ্রহ করা যাবে না। তাই দেখলেন এই একমাত্র এই মানে ওষুধ হচ্ছে তত্ত্ব মার্ক্সবাদ লেনিনবাদ, এবং মার্ক্সবাদ লেনিনবাদের প্রত্যেক ভিত্তি বস্তুবাদী দৃষ্টিভঙ্গি। এই বস্তুবাদী দৃষ্টিভঙ্গি আজকে আমাদের দেশে আমাদের পার্টির ক্ষেত্রে একটা বড় বাধা। এটা আমরা বলতে কোনো উঠা নেই। বস্তুবাদী দৃষ্টিভঙ্গির অভাবজনিত কারণে বিভিন্ন উদ্ভূত ঘটনা পরম্পরা বিচার বিশ্লেষণ করার ক্ষেত্রে আমাদের অক্ষমতা। কাকাবাবু কিন্তু নিজে এটা উপলব্ধি করেছিলেন, তাই মার্ক্সবাদী চর্চার উপর গুরুত্ব আরোপ করলেন। বস্তুবাদী দৃষ্টিভঙ্গির প্রসারের জন্য তিনি কাজ করা শুরু করলেন। শুরু হলো তার ছাপাখানা গড়ে তোলার কাজ, শুরু হলো তার পাবলিকেশন গড়ে তোলার কাজ, শুরু হলো বিভিন্ন সংগঠন
এবং সেই সংগঠনের পত্র পত্রিকা প্রকাশ করার কাজ। আমি একজনকে দেখছিলাম এখানে কে যেন কাকে দিচ্ছিল, বলে মার্কবাদী পদ দিচ্ছিল নাকি, আমি দেখছিলাম মার্কবাদী পদ দিচ্ছিল। এখন এই যে তত্ত্বগত দিক থেকে ব্যাপারটা পরিষ্কার না থাকলে, মনের মধ্যে খুঁত থাকলে, যেমন অন্য কোনো কাজে করতেও মন চায় না, মাথায় মস্তিষ্কে দর্শনগত দিক থেকে উন্নতি না ঘটালে সমস্যা হয়ে যায়। সেই সমস্যা হচ্ছে, এখনো হচ্ছে। আমি আপনাদের কাছে এই কথা বলতে পারি, কমরেড নকুল মাহাতো তার স্মরণে এই স্মারক বক্তৃতা পুরুলিয়া জেলায় নকুলদা যেভাবে পার্টি গড়ে তোলার কাজে নিজেকে সঁপে দিয়েছিলেন, একা তো কিছু করা যায় না, অনেকে নিয়েই সঁপে দিয়েছিলেন। এবং অতীত দিনে এই পুরুলিয়া জেলাতে মানে কি বলবো, আমাদের এখানে দুজন অমূল্য মাহাতো ছিলেন। একজন অমূল্য মাহাতো পুরুলিয়া শহরে ওই আপনার কি বলে আপনাকে তেলকল করার বস্তি এলাকায় থাকতেন। আরেকজন মানে অমূল্য মাহাতো, তিনি একসময় এসে পুরুলিয়া শহরেরই কেটকার দিকে বোধহয় ছিলেন, এরকম কোনো জায়গাতে শহরেই ছিলেন, পার্টি গড়ে তোলার কাজটা শুরু করেছিলেন, কিন্তু সর্বত্র ছড়িয়ে যাওয়ার কাজটা করে উঠতে পারেননি। 50-এর দশকের শেষ পর্ব থেকে কমরেড নকুল মাহাতো যে কাজটা হাতে কলমে করে পার্টি এই আপনাদের জেলার 2টা ব্লকে 190টা পঞ্চায়েত এলাকায় 170টা, সরি 190 তো 170টা পঞ্চায়েত এলাকায়, তখন 3টে পুরসভা ছিল না, 2টো পুরসভা ছিল। প্রথমে একটাই পুরসভা ছিল, তারপর ঝালদা হলো, ঝালদার পর রঘুনাথপুর হলো। এই এলাকায় ছড়িয়ে দেওয়ার কাজে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। ফলে মানে বলতে পারেন যে কাকাবাবুর জন্মের কাকাবাবুর মৃত্যুর 50 বছর পর এবং আজকে নকুলদার মৃত্যুর 7 বছর পর আমরা আলোচনা করছি ভারতের বুকে কমিউনিস্ট পার্টি গড়ে তোলার ক্ষেত্রে মুজিবুর আহমেদ, যিনি পপুলারলি নোন অ্যাজ কাকাবাবু ছিলেন, তার ভূমিকার কথা আমরা আলোচনা করি। কেন আলোচনা করি? যারা এখনো বেঁচে আছি, যারা এখনো বেঁচে আছি, চলাফেরা করতে পারি, যারা যাতে আমাদের পার্টির স্বার্থে, পার্টির শ্রীবৃদ্ধিতে, পার্টির পক্ষে জনগণের সমর্থনকে আরো পাওয়াতে পারি। সেটা যদি না করতে চাই, তাহলে এই ধরনের আলোচনা সভার আয়োজন, স্মারক বক্তৃতার আয়োজন করা ব্যর্থ। আমি সত্যকে সত্য বলার পক্ষে, আমি মিথ্যার আবরণে সত্য বলবো আমি পারবো না। সেই জন্য বলবো, এখনকার সময়ে পুরুলিয়ায় যে ধরনের পরিবেশ পরিস্থিতি আছে, তাতে পার্টির শক্তি বৃদ্ধির জন্য, পার্টির শক্তি বৃদ্ধির সঙ্গে বাম শক্তির বৃদ্ধির জন্য এবং জনগণের মাঝে বিকল্পের সন্ধান তৈরি করার জন্য আমাদের সকলেরই কিছু না কিছু কাজ করা একান্ত জরুরি কর্তব্য। যারা সুস্থ তাদের কথাই বলছি, যারা অসুস্থ, চলতে পারেন না, তারা তো নিজের জীবন নিয়ে কি করিয়া চলিব ভাবেন, তাদের জন্য আমি বলছি। এবং আজকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী পুরুলিয়া জেলা কমিটির পক্ষ থেকে এই যে আয়োজন, এই স্মারক বক্তৃতার আয়োজন, রক্তদান শিবির, শুনলাম 53 জন রক্ত দিতে পেরেছেন। একজন রক্ত দেওয়ার শিক্ষক ছিলেন, পরে এসছেন উঠিয়ে ফেলার পর,
তাহলে 54 জন হতো, আর কয়েকজন বাতিল হয়েছেন কারণ শারীরিক কারণে, স্বাস্থ্যের কারণে, ওজনের কারণে বা অসুখ বিসুখের কারণে। এটা খুবই শুভ উদ্যোগ। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে নেবেন প্রত্যাশা করি। কিন্তু অবশ্যই পুরুলিয়া জেলার এখন কলেজের সংখ্যা অনেক বেড়ে গেছে। এই কলেজগুলোতে ছাত্র সংসদের দাবি করে আন্দোলন সংগঠিত করার কর্মসূচি নেওয়া উচিত। কারণ আগেই শুনেছেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে ইয়াঙ্গার জেনারেশন কি চায় তার প্রমাণ সম্প্রতি গড়ে ওঠা জুনিয়র ডাক্তার আর্যিকর ঘটনাকে ঘিরে জুনিয়র ডাক্তার আন্দোলন দেখিয়ে দিয়েছে। তবে এই আন্দোলনকে আমি কখনো অরাজনৈতিক বলার পক্ষে নই। এই আন্দোলন অরাজনৈতিক নয়, দেখতে মনে হচ্ছে অরাজনৈতিক। এই আন্দোলনের লজিস্টিক সাপোর্ট যারা তৈরি করছে তারা তো অরাজনৈতিক নয়, আর তাদের লজিস্টিক সাপোর্টটা যারা গ্রহণ করছে তারা অরাজনৈতিক হবেন কি করে? স্বাভাবিকভাবেই আমি বলবো যে পরিবেশ পরিস্থিতি গড়ে উঠছে, আমাদের রাজ্যে গড়ে উঠেছে দুর্নীতি একেবারে 6 লাখ। কি একজন নাম আজকে কাগজে দেখলাম, আশিস পান্ডে নাকি, আশিস পান্ডে। সে এক ব্যবহার করে হোটেলে রুম বুক করেছে, তার বাড়িতে গেছে তালামালা আছে, পালিয়ে বেড়াচ্ছে কেন? এই আশিস পান্ডেকে যে আঘাত করেছিল তার মাথাটা ফেটে যেতে পারত। তার বয়ান আমি শুনেছি। তিনি স্টুডেন্ট হেলথ হোমের সম্পাদক এক্স আরজি কর, তার উপরে একটা লাঠির বাড়ি মেরেছিল আশিস পান্ডে। সেও বলেছে আশিস পান্ডেই মেরেছে। এখন এটা অরাজনৈতিক না রাজনৈতিক? সামগ্রিক ব্যাপারেতে রাজনীতি অরাজনৈতিক তার অনুবীক্ষণ যন্ত্র নিয়ে দেখার কোন প্রয়োজন নেই। অচলা এবং ভাঙার জন্য এ ধরনের পরিবেশ কোনো কোনো সময় কোনো কোনো দেশে গড়ে ওঠে, যেমন অতীতে কিছু কিছু দেশে গড়ে উঠেছে, আমাদের রাজ্যেও সেরকম কিছু ঘটনা ঘটল। তাই সামগ্রিকভাবে আর্জি করে যে দাবিগুলো তুলেছে সেই দাবিগুলো খুব ন্যায্য দাবি। যে পিজিটি ডাক্তার মহিলা যাকে নির্যাতন করে অত্যাচার করে খুন করা হলো, স্বাধীন ভারতে অন্য রাজ্যে কোথাও ঠিক এরকম দ্বিতীয় ঘটনা ঘটেনি। The gravity of the issue also is to be judged. এবং তাই যে আন্দোলনের পরিবেশ গড়ে উঠেছে, এই আন্দোলনের সমর্থনে সাধারণ মানুষ আছে। আজকেই বোধহয় আজকে বা আগামীকাল সব পুরনো জাজরা তারা মিট করছেন, শুনেছি তারা মিট করছেন, তারাও এই ব্যাপারে সমর্থন জানাবেন। এক প্রাক্তন কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের ঘরেতেই সভাটা হচ্ছে। এই যে সামগ্রিক একটা পরিবেশ গড়ে উঠেছে, এই পরিবেশটার মধ্যে অরাজনৈতিক প্রশ্ন আছে। জগৎ সরকারের পদত্যাগ অরাজনৈতিক পরিবেশ আছে, তার মধ্যে আবার রাজনীতি আছে। তাই রাজনীতি অরাজনৈতিক বিচার না করে আমাদের যেরকম এই আন্দোলনের পক্ষে জনমতকে সংগঠিত করার কাজে আমাদের দিক থেকে যা যা করণীয় তা করা উচিত, ঠিক সেরকম কমরেড মুজফর আহমেদরা তারা যে দধিচির মতো ভারতের মুখে একা তো একজনকেও করতে পারে না, কিন্তু উদ্যোগ তো নিতে হবে। হঠাৎ করে মুজফর আহমেদের কাছে কেন এমএলএ চিঠি পাঠাচ্ছে? একটা চিঠি দেওয়ার জন্য তো খুব অসুবিধা হয়ে গেছে। তিনি বাড়ি চেঞ্জ করেছেন, পাকসাগাতে যেখানে ছিলেন সেখান থেকে তিনি চেঞ্জ করে চলে গেছেন একটা অন্য জায়গায়, পাকসাগাতে এলাকারই অন্য জায়গাতে চলে গেছেন, বুঝতে পারছে না।
সে নাবিক চিঠিটা নিয়ে দিতে পারছে না। এরকম যে ঘটনা, তারপর আবার যোগাযোগ হয়েছে এবং যে পরিবেশ পরিস্থিতি পরিবর্তনের লড়াইতে পরিস্থিতি পরিবর্তনের লড়াইতে তিনি অংশগ্রহণ করেছিলেন, তাকে কুর্নিশ জানাতে হয়। আমি একটা অজানা কথা তোদের এখানে উল্লেখ করতে চাই। কাকাবাবু মানুষের মধ্যে আন্দোলনের প্রভাবটা কতদিন থাকছে সেটা প্রমাণ করার জন্য একজনকে প্রার্থী করেছিলেন বিধানসভায় 1957 সালে। বিধানসভায় প্রার্থী করেছিলেন, তার নাম হেমন্ত প্রসাদ। কৃষক আন্দোলন করতেন, 24 পার্টির কাজকর্ম করতেন। তাকে প্রার্থী করে তিনি ডেপোজিট মানিটা দিয়ে দিয়েছিলেন। কাকাবাবু বললেন, আর 1 পয়সা দেওয়া যাবে না, পয়সা তুলে আপনাকে এই আসনে লড়াই করতে হবে। উনি তেভাগ আন্দোলনের একজন নেতা ছিলেন। তেভাগ আন্দোলনের লিস্টটা আছে কি নেই মাপতে চেয়েছেন, জল মাপার মতো ব্যাপার আর কি। তা প্রচার করেছেন। যখন ফল বেরোলো তখন দেখা গেল হেমন্ত প্রসাদ নির্বাচিত, এবং ভোট তখন হচ্ছে, তখন কাস্তেধানের শীষ চিহ্ন ছিল 57। আর প্রিসাইডিং অফিসারকে তার চেয়ার থেকে উঠে আসতে হয়েছে। কি করছেন মানে ধানের শীষ ঢুকিয়ে দিচ্ছে ব্যালট বক্সের মধ্যে, ধানের শীষ ঢুকাচ্ছে। তারপর দেখলেন সব জায়গাতেই একই জিনিস, ফোনে আসছে যে সব জায়গায় ধানের শীষ নিয়ে আসছে, ধানের শীষ ঢুকিয়ে দিচ্ছে। তখন বলে ধানের শীষগুলো ফেলে দেখি, এখানে আপনি আমাদের ব্যালট পেপারটা ভেতরে করলাম, নষ্ট হয়ে যাবে ধানের পর। আমি ধানের শীষ বিক্রি করে তিনি কাকাবাবু দেখা করতে গেলেন। দেখা করতে গিয়ে বললেন, আপনার পার্টি থেকে দেওয়া যে টাকা, সেই টাকা আপনাকে ফেরত দিতে এসেছি। তাকে জড়িয়ে ধরেছিলেন। মানে কাকাবাবুরা পরিমাপ করার জন্য চেষ্টা করতেন। এবং ধরুন একবার তো আমাদেরই পরীক্ষা করলেন, বললেন বাইরে থাকতে হবে রাত্রিবেলা, দাঁড়িয়ে থাকা যাবে? আপনি বলতেন প্রয়োজনে থাকবো, 1 জন না 10 জন থাকতে হবে, কারণ ঝামেলা হতে পারে। 10 জন থেকে গেলাম, মানে ওনার কথা তো আমাদের কাছে বেশ বাক্য। তখন বয়স খুব কম, সন্তান 1964। পার্টি করার জন্য যে কাজ করে গেছেন, সেই পার্টিটাকে শুধু রক্ষা করা না, প্রসারিত করা, সেই পার্টিতে নতুন নতুন অনেক শক্তি সংযোজন করার কাজ আমাদের, কাজ করার শপথ আমাদের নেওয়ার একান্ত জরুরি। এই কথা বলে কমরেড নকুল মাহাতো তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে, কমরেড সীতারাম ইয়েচুরি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে, এবং যে পিজিটি ডাক্তার বলি হয়েছেন নরখাদকদের হাতে, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, লাভ।